আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গাড়ির ওনারশিপ রিভিউ ভিডিও নিয়ে। আর আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে এতক্ষণে বুঝতেই পেরেছেন কোন গাড়ির ওনারশিপ রিভিউ আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। নমস্কার, আমি অভিজিৎ চ্যাটার্জি। আপনাদের সবাইকে আরও একবার সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিও। হ্যাঁ, আজকে আমরা ওনারশিপ রিভিউ করতে চলেছি মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা, যেটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড ভেহিকলস ফ্রম দ্য হাউস অফ মারুতি সুজুকি। তো আমি আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের অটোমোবাইল রিলেটেড ভিডিওস আপলোড করি। আপনারা যদি এই ধরনের ভিডিওস পছন্দ করেন তাহলে অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক। কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে, আপনারা অবশ্যই আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক রেখে যাবেন। আর আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন আর সময় নষ্ট না করে আমার সঙ্গে এই একই ফ্রেমে ডেকে নিই তিতাস দাকে, যে তিতাস দা প্রায় 40 কিলোমিটার ড্রাইভ করে এসছে আজকে চন্দননগর এই গাড়িটা আমার সঙ্গে একটা ওনারশিপ রিভিউ শেয়ার করবে বলে। আমার রিকোয়েস্টে তিতাস দা এসছে, অ্যান্ড ফর দ্যাট আই থ্যাংক তিতাস দা মানে মিলিয়ন অফ টাইমস। প্লিজ তিতাস দা। তো হ্যালো এভরিওয়ান, হ্যালো অভিজিৎ। হাই। তো আজকে তিতাস দা এসছে এয়ারপোর্ট থেকে চন্দননগর এই গাড়িটার ওনারশিপ রিভিউ একটা ভিডিও শ্যুট করার জন্য। তো তিতাস দা, ফর হাউ মেনি ডেজ আর ইউ ইউজিং দিস ভেহিকল? ফ্রম জুলাই 18th, আই থিঙ্ক জুলাই 18 তারিখে আই টুক দ্য ডেলিভারি। তখন থেকে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 5-6 মাস হলো। প্রায় 6 মাস হতে আর কিছুদিন বাকি আছে। সো মোটামুটি 6 মাস হয়ে গেছে তিতাস দা গাড়িটা চালাচ্ছে। আর তিতাস দা মোটামুটি তুমি কত কিলোমিটার চালিয়েছো এতদিনে? বেসিক্যালি গাড়ি কেনার পরে বাড়িতে একটা ফ্যামিলিতে একটা মিস অ্যাপ হয়, আমার বাবা মারা গেছে, মানে কিছুদিন গাড়িটা পড়েই থাকে। তারপরে আপাতত ধরে নাও 4-5 মাসে যতটা পারা গেছে। আমার তো ডেলি ইউজ সেরকম নেই, আমি ট্রিপ করার জন্যই গাড়িটা মূলত নিয়েছি। তার মানে এই গাড়িটা খালি লং ট্রিপের জন্যই তুমি ব্যবহার করো? আচ্ছা, ওটা হলো অলমোস্ট 2500 কিলোমিটার চলেছে। 2500 কিলোমিটার। সো 2500 কিলোমিটার অ্যান্ড 6 মান্থস আই বিলিভ ইজ আ গুড টাইম, যেখানে তিতাস দা নিজের এক্সপিরিয়েন্সেসগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারবে। তো তিতাস দা, হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ লাইক অ্যাবাউট দ্য কার? There are so many things. Actually, before this আমার কাছে একটা কুইট ছিল 800cc। ওটা আর আমি অতটা গাড়ি নিয়ে মানে ঘোরাঘুরি এসব মানে বেসিক্যালি দূরে যাওয়া এটা পছন্দ করতাম না, ভয় পেতাম একটু। বাট আফটার কোভিড, যখন আমাদের কাছে কোনো অপশন ছিল না পাবলিক ট্রান্সপোর্টে, কোভিডের পর যখন খুলতে শুরু করলো সব কিছু, তখন গাড়ি ছাড়া কোনো অপশন ছিল না। এবং গাড়ি নিয়ে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই 100-150 কিলোমিটারের ট্রিপ শুরু করি। অ্যান্ড তখন থেকে করার পর সেটা একটা নেশার মতো লেগে যায় এবং একটা প্যাশন হয়ে যায়, সেটা ভয়টাও কেটে যায়। তাহলে কোভিড গাড়ি চালানো শিখিয়ে দিয়েছে? গাড়ি চালাতাম মানে ওই শহরের মধ্যে টুকটাক চালাতাম, লং ডিস্টেন্স যে ট্রিপ আর কি সেগুলো। তো সেটা করতে গিয়ে দেখলাম একটু বেশি দূরে যেতে গেলে একটু হলেও ভারী গাড়ি দরকার। এত 800cc হালকা গাড়ি সমস্যা হচ্ছে হাইওয়েতে। তো তারপর 2023 থেকে আমি গাড়ি একটা নতুন কিনবো এরকম একটা ডিসাইড করতে থাকি, মানে এটা একটা প্ল্যান করি। এবং 1 বছর ধরে আমি প্রায় গাড়ি দেখি আর কি, বিভিন্ন রকম গাড়ি। তোমার হুন্ডাই তো রয়েছেই, তাছাড়া এমজি মোটরসের অ্যাস্টর বলে একটা ভালো গাড়ি আছে, হ্যাঁ, স্কোডা ইত্যাদি, স্কোডা কুশাক, ওরকম এই রেঞ্জে যা আছে মোটামুটি সবই দেখি। কোনো গাড়ি খারাপ না যা দেখলাম, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে মারুতি কে নিয়ে যে মানুষের মধ্যে যে ইস্যুটা থাকে সেটা হলো সেফটি ইস্যু। মারুতি নিয়ে লোকে বলে, কিন্তু মারুতি যে এই যে নেক্সা সেগমেন্টের, হায়ার সেগমেন্টের গাড়িগুলো করেছে, সেখানে কিন্তু সেফটি যে ইস্যুসগুলো, বডি প্লাস এবিএস, ব্রেক অ্যাসিস্ট, অটোমেটিক ব্রেক ডিস্ট্রিবিউশন, ইএসপি, 6টা এয়ারব্যাগ, এই সবকটা ফিচার্সই কিন্তু মারুতি ইনক্লুড করেছে। এবং সেখান থেকে মারুতির গাড়িটা এক্সপ্লোর করতে শুরু করলাম। প্লাস দেখলাম যে আমি যদি লংয়ে ট্রিপ করি, আমার এমন একটা গাড়ি দরকার যার সার্ভিস নেটওয়ার্ক ভালো, তাই না? কারণ গাড়ি যেরকমই হোক, এনিথিং ক্যান গো রং অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, তাই না? তা মারুতির সার্ভিস নেটওয়ার্ক নিয়ে তো কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। সুতরাং লাস্টের দিকে ওই এমজি বা ওই ধরনের গাড়িগুলো, ওগুলো একটু শহর কেন্দ্রিক হলে ভালো। মানে এমজি গাড়িটা খারাপ করেনি, ওই টাকায় যে সব থেকে বেশি ফিচার্স ওরাই দিচ্ছে, সানরুফ থেকে শুরু করে চ্যাটবট, এনিথিং
মানে আধুনিক যত এআই ফিচার্স গুলো রয়েছে। Right. কিন্তু দেখলাম যে ওর শহর কেন্দ্রিক সার্ভিস সেন্টার বাইরে সেরকম নেই। আর বাইরে যে লোকাল মিস্ত্রি আছে অনেক সময় হেল্প লাগে ওদের ছোটখাটো জন্য। এক্স্যাক্টলি আমরা রাস্তায় বেরোলে সবসময় পাই না। হ্যাঁ, তো সেখানে Authorized service যেগুলো center. হ্যাঁ যেগুলো মানে এই ধরনের ফ্যান্সি গাড়ি একটু বিদেশি গাড়ি সেগুলোর কিন্তু কাজ জানা লোক বা পার্টস রেডিলি অ্যাভেলেবেল হয় না। রাইট। ঠিক আছে, এবার এছাড়া যেটা দেখলাম যে মারুতির থেকে রিসেল ভ্যালু কোনো গাড়ির ভালো নেই, এটা মানতেই হবে। একদম, এটা তো যে কোনো একদম মারুতির A to Z যে কোনো গাড়ি তুমি দেখে নাও, রিসেল ভ্যালু সেরকম নেই। প্লাস যেটা দেখলাম যে স্মার্ট হাইব্রিড টেকনোলজিটা নিয়ে একটু আর কি এক্সপ্লোর করতে থাকলাম। যদিও এখন একটা ওই ব্যাটারির গাড়ি মানে ইভির একটা রব উঠেছে, কিন্তু দেখলাম ইভি এখনো আমাদের দেশে একটা প্র্যাকটিক্যাল সলিউশন না। এক্স্যাক্টলি। যদি শহরের মধ্যে কেউ চালায় রোজ 20-30 কিলোমিটার চালায়, দ্যাট ইজ ওয়ান থিং। যদি কেউ লংয়ে চালায় সেখানে চার্জিংয়ের একটা ইস্যু, এনাফ চার্জিং পয়েন্টস নেই, যেগুলো আছে সেগুলো ঠিকঠাক রান করে না। প্লাস রেঞ্জ অ্যাংজাইটি ওটা সবসময় মাথার মধ্যে থাকবে। একদম একদম, মানে আমি ইভি নিয়ে খুব লং ট্যুর করতে পারবো না। আমি যদি না, এখান থেকে পুরী যেতে চাই তাহলে আমাকে এটা জেনে নিতে হবে যে আমাকে গাড়িটাকে কোথাও দাঁড়িয়ে একটা গোটা চার্জ করতে হবে। সেই চার্জার তুমি পাবে কিনা, হয়তো Exactly. ম্যাপে দেখাচ্ছে চার্জার আছে, গিয়ে দেখলে চার্জারে ওখানে কারেন্ট নেই, কি ওটা অকিউপাইড। এটা তো পেট্রোল Right, পাম্প না, right. 2 মিনিটের মধ্যে একটা গাড়ি ছেড়ে দিই। আর রাস্তায় যেতে যেতে 8 ঘন্টা দাঁড়িয়ে গাড়িটাকে হ্যাঁ। ফুলি চার্জ করা কোনো মানে হেডে ধরো একটা হোটেলে থেকে তোমাকে করতে হলো, Exactly. সে অনেক কিছু ডিপেন্ডেন্সি রয়েছে। ইভি অতটা সফল আমাদের দেশে এখন, এবং তার দামও অনেক বেশি। এটাই। এবং ইভি যদি আমরা একটা হিসাব করে দেখেছিলাম যে ইভি যদি ডেলি 50 কিলোমিটার রান না হয় সেক্ষেত্রে ইভিতে তুমি ততটা মানে ভ্যালু ফর মানি হয় না, রাইট। বিকজ ওর অ্যাকুইজিশন কস্ট অনেক বেশি। অনেক বেশি। অন্তত একটা নর্মাল গাড়ির থেকে এই গাড়িটা যদি আমি ইভি নিতাম হয়তো 5-7 লাখ টাকা বেশি দাম। বেশি দাম। তো সেটার তো আমার একটা ভ্যালু ফর মানি দেখতে হবে, সেটাও নেই। রাইট। সুতরাং এই স্মার্ট হাইব্রিড যেটা টেকনোলজি পেট্রোলেও চলবে এবং ব্যাটারিটা মাঝে মাঝে ওকে সাপোর্ট দেবে, সেটা Right. মাইলেজটাও উপরের দিকে রাখবে। এবং একটা এই মুহূর্তে ভারতবর্ষের যে অবস্থা তাতে এটা একটা ফিজিবল এবং ট্যাঞ্জিবল সলিউশন বলে আমার মনে হয়েছে। তো এক্স্যাক্টলি। তার জন্য এইটা নেওয়া সো ইট ইজ বেসিক্যালি আ হাইব্রিড। তো হাইব্রিড, স্মার্ট হাইব্রিড এর এর ফুল হাইব্রিড ভার্সনও আছে, এখানে বড় ব্যাটারি থাকে, Right. সেটার দিকে যায়নি। দিস ইজ স্মার্ট হাইব্রিড ভার্সন যেটা রাইট। এর তো এটা মানে আমার যখন পারপাস সলভ করে দিচ্ছে, আই বিলিভ দেয়ার ইজ নো আদার রিকোয়ারমেন্ট, সাচ কাইন্ড অফ রিকোয়ারমেন্ট। সিদ্ধান্তটা কেন নিলাম সেটা বলতে গিয়ে কিছু কারণ তোমাকে বলেছি, সেগুলো তো লাইকিং এর মধ্যে রয়েছে। রাইট। এবার চালাতে গিয়ে ধরো যেটা বলছি যে সেফটি ফিচার্সগুলো লংয়ে যেতে যেগুলো খুব দরকার সেটা রয়েছে। রাইট। প্লাস মাইলেজ, এমনি মারুতির মাইলেজ নিয়ে কোয়েশ্চেন থাকে না। প্লাস তোমার এটা যেহেতু স্মার্ট হাইব্রিড, এটা অনেক তোমার মাইলেজটা পুরো কাভার্ড হয়ে যাচ্ছে। ধরো সিটি ট্রাফিকে 15-16 একটা 1500 সিসি গাড়ি, এবং যখন হ্যাঁ দ্যাটস আ গ্রেট মাইলেজ। এক্স্যাক্টলি, এবং যখন আমি লংয়ে যাই, যদি ধরো আমি 95 অক্টেন পেট্রোল দিয়ে চালাই, তো আমি 20 মাইলেজ পেয়েছি রাস্তায় যদি ঠিকঠাক থাকে। ঠিক আছে, তো দ্যাট ইজ ইনক্রেডিবল মাইলেজ আমার তরফ থেকে বলতে হবে। প্লাস একটা গাড়ির জন্য যে ফিচারগুলো দরকার হয়, বেসিক্যালি কিছু ফ্যান্সি ফিচার থাকে আর কিছু মানে কি বলবো, কিছু দরকারি ফিচার থাকে, একদম নেসেসারি, ম্যান্ডেটরি। যেমন এই যে অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, এগুলো এখনকার দিনে ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। রাইট। ব্যাক ক্যামেরা, অটো ডিমিং, তোমার যে মিরর, এনিথিং, IRVM গুলো থাকছে। সো মানে দরকারি যা ফিচার্সগুলো রয়েছে, স্টিয়ারিং মাউন্ট, অল দ্য কন্ট্রোলস ইত্যাদি, সেগুলো সবই এর মধ্যে রয়েছে। এর উপরের যে ভার্সনটা ছিল দ্যাট ইজ আলফা। আলফাটা এর থেকে শুধু পার্থক্য হচ্ছে যে আমার একটা সানরুফ থাকে, মানে 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 বলার মতো পার্থক্য যদি বলি, একটা সানরুফ থাকে। এবং সানরুফ ইজ নট আ প্র্যাকটিক্যাল থিং ইন আওয়ার, যে এই যে এই রোদের মধ্যে ধরো যদি বসতে তুমি, সানরুফ ইজ মেইনলি ফর দ্য যেখানে খুব স্নোই ওয়েদার থাকে তাদের জন্য সানরুফটা, যাতে ফর উইন্টার রিচ কান্ট্রিজ। এক্স্যাক্টলি, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, ইউরোপের দেশগুলো, তার জন্য তাদের জন্য সানরুফ, মানে তাদের কাছে সানটা একটা খুব ল্যাভিশ থিং। ইউ নো, সামার ইজ देयर ফেভারিট সিজন। তো আমাদের কাছে যদি এই সানরুফ কনসেপ্টটা, মানে আমরা আর কি বলবো, ইট ইজ বেসিক্যালি আ ফলস belief that we have in ourselves, and that is the very reason we fascinate about this particular thing. শোশাবাজির জন্য, লোককে একটু শো অফের জন্য ঠিক আছে, আদারওয়াইজ ইটস নট। আর এটা জেনে রাখা ভালো, সানরুফ থাকলে কিন্তু গাড়ির সেফটি কমে যায়। Exactly. এখানে একটা লোহা থাকা আর এখানে একটা কাঁচ থাকার মধ্যে অলওয়েজ আকাশ পাতাল তফাৎ। রাইট। এন্ড সেকেন্ড থিং হচ্ছে ওর থাকলে একটা সমস্যা হয় মাঝে মাঝে, ওয়াটার ড্রিপিং, হ্যাঁ, একটা লিকেজ প্রবলেম আসতে পারে। হয়তো প্রথম 5-10 বছরে আসবে না, কিন্তু ওভার টাইম কিন্তু আসতে পারে। প্লাস আরো একটা বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সানরুফের কিন্তু মেইনটেনেন্স খরচা অনেক বেশি। ওটা গেলেই ওখানে একটা 2-2.5 হাজার টাকা দাম একটা লিকুইড দিয়ে ওটাকে লিউব্রিকেট করতে হয়। ঠিক আছে, সো দ্যাট ইজ অলসো একটা এক্সট্রা খরচা, যেটার
কোনো ইয়ে নেই। সানরুফটা লাগবে কখন, মানে পাহাড়ে ঘুরতে যাচ্ছি হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু খুলে দিই, ওইটুকুই। আর এক্স্যাক্টলি আমাদের এখানে সানরুফ যে মোটিভটা নিয়ে মানুষ ব্যবহার করে, ওই একজন মাথা তুলে বেরিয়ে পড়লো, দ্যাট ইজ নট আ সেফেস্ট পসিবল কম্প্রোমাইজিং, কারণ সেন্টার অফ গ্র্যাভিটিটা চেঞ্জ হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করার চান্সেস অনেক বেশি থাকে। এবং আমাদের ওয়েদারে নট অনলি রোদ, তুমি যদি শীতকালেও তুমি সানরুফ খুলতে পারবে না, ধুলো এত, গাড়ির ইন্টেরিয়ার শেষ হয়ে যাবে। সুতরাং ওটা একটা প্র্যাকটিক্যাল কিছু না। আর হয়তো কিছু ছিল 360 ক্যামেরা, সেটা একটা ভালো অপশন ছিল, বাট ঠিক আছে। বাট বিং ওল্ড স্কুল ইজ অলসো আ গুড পয়েন্ট। It's a good point, but paying 2-3 lakhs for something that অতটা ইম্পর্টেন্ট, you don't need it. I don't need it, তাহলে আমার মনে হয়নি ওটা করা দরকার। So তুমি তো এর আগে যে গাড়ি থেকে আপগ্রেড করেছো, কুইড থেকে এসছো, কুইডে তো এই জিনিসগুলো ছিল না, মানে 360 ক্যামেরা, সো দ্যাট ওয়ে তুমি যেভাবে গাড়ি শিখেছো, তোমার গাড়ি শেখার পদ্ধতিটাই আলাদা। ফাইন। এবং যারা নতুন গাড়ি চালাচ্ছে এখনকার, যারা আমি দেখি অনেক জুনিয়র যারা গাড়ি কিনছে, তাদের ফ্যাসিনেশন হচ্ছে যে অটোমেটিক গিয়ারের গাড়ি চালাবো, হ্যাঁ ওই 360 ক্যামেরা ইত্যাদি। ফাইন, তার মধ্যে টেকনোলজি যত উন্নতি হবে এগুলো আসবে, তার মধ্যে কোনো অন্যায় বা খারাপের কিছু নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আগে ম্যানুয়াল সবকিছু শিখে নেওয়া উচিত একটা, একদম যে আমার কি করে ব্যাক করছি পিছনে। আমি যখন হুগলি আরটিও তোমার ড্রাইভিং টেস্ট দিতে গিয়েছিলাম, আমি দেখেছিলাম ওরা ওখানে একটা অ্যাকশন করছিল, সেটা হচ্ছে যে তোমার যে রিভার্স ক্যামেরা যে গাড়িগুলো আছে না, ওরা ডিসপ্লেটাকে চাপা দিয়ে দিচ্ছিল একটা কাপড় দিয়ে, সো দ্যাট দে ডোন্ট গেট দ্য হেল্প অফ দ্য ক্যামেরা, দ্য রিয়ার ক্যামেরা, যাতে খুব ভালো করে আরটিও অ্যাসার্টেন করতে পারে যে হ্যাঁ এই গাড়ি রিভার্স করতে পারে বা এর আন্দাজ আছে, মানে দ্যাট ইজ আ ফ্যাক্ট। সো দ্যাট ওয়ে করা দরকার। এবং ম্যানুয়াল গিয়ারও খুব শেখাটা দরকার। অটোমেটিক গিয়ার তো শেখার কিছু নেই, শুধু এক্সেলেটর দিলে গাড়ি চলে, কিন্তু ম্যানুয়াল গিয়ারে যেখানে হাতে পাওয়ার নিয়ে এটা করা, এটা একটা আলাদা আর্ট আছে। এবং অ্যাজ এ কার এনথুজিয়াস্ট, এবার এখানে প্রশ্ন আসতে পারে, আমি তো এটা অটোমেটিক ভার্সন নিতে পারতাম, কিন্তু মানে এটা আমার একটা খুব কি বলবো, একটা র্যাডিক্যাল চিন্তা ভাবনা। মানে আমি যেদিনকে এরকম হবে যে বাজারে আর ম্যানুয়াল গাড়ি নেই, সেদিনকে আমি হয়তো গাড়ি চালানো ছেড়ে দেবো। সেম গোজ উইথ অল অটোমোবাইল এনথুজিয়াস্টস। এই যে নিজের হাতে পাওয়ার এবং পুরো মেশিনটা একটা কন্ট্রোলে রাখা, এবং you feel like something is happening, you are a part of that machine. ওটা আমি মানে অটোমেটিক গিয়ারে পাই না আর কি, বা আমার মনে হয় না ওটা পাবো। সো এক্স্যাক্টলি সেটাই ব্যাপার। যাই হোক, তো তিতাস দা, অনেক তো লাইক শুনলাম, টেল মি সাম ডিসলাইকস অ্যাবাউট দিস কার। ডিসলাইকস অ্যাবাউট দিস কার, দেখো সব গাড়িতেই প্লাস মাইনাস থাকে, মাইনাস যেগুলো মেন আমার মনে হয়েছে সেটা হচ্ছে, যদি অনেকে আছে মারুতি ছাড়া কিছু চালায়নি, তাদের কাছে ব্যাপারটা হতো না, কিন্তু যারা অন্য ব্র্যান্ড থেকে মারুতিতে এসছে, তো রেনো বা আমি একটু হুন্ডাইও অল্প স্বল্প চালিয়েছি, হ্যাঁ অন্যের গাড়ি, তা সেখান থেকে তুমি যদি মারুতিতে আসো, এটা মারুতির অন্য গাড়িতেও স্টিয়ারিং একটু ভারী, লো স্পিডে, লোয়ার আরপিএম এ বা লো স্পিডে স্টিয়ারিং একটু ভারী মনে হয়, যেটা রেনো বা হুন্ডাইতে এরকম খুব মানে অল্পেতে কেটে যায়, সেটা মনে হয় যেন একটু ওয়েট মনে হয়। হাই স্পিডে কোনো ব্যাপার না, হাই স্পিডে কোনো গাড়ি কোনো ম্যানুয়াল স্টিয়ারিংও হালকাই লাগে, হ্যাঁ, কিন্তু হাই স্পিডে কোনো ব্যাপার না, এটা একটা নেগলিজেবল হলেও একটা হালকা ভারী ব্যাপার আছে। এক, দুই হচ্ছে এটা একটা মারুতির একটা বড় ফিডব্যাক, এটা কেন মানে এটা করেনি আমি জানি না। এই তুমি 1500 সিসির বর্তমানে যতগুলো গাড়ি বেরোচ্ছে সেগমেন্টে দেখবে, তুমি দেখবে 6টা গিয়ার দেখবে গাড়ি, এরা 5টা গিয়ার দিচ্ছে। সেটা সমস্যা কিছু না, সমস্যাটা হচ্ছে 6টা গিয়ার যদি দিত তাহলে মাইলেজটা আরো অপটিমাইজ করা যেত। না, মারুতি দেখছে এমনি আমি এত মাইলেজ দিচ্ছি, আর মাইলেজের কি দরকার, আর গিয়ার বক্সে কেন খরচা করব, হতে পারে দ্যাট ইজ অলসো কস্ট কাটিং, হয়তো তার জন্য দাম একটু কমাতে পেরেছে। এটা দিলে আরো মাইলেজ অপটিমাইজ হতো, এবং মানে আরো আরপিএমটা ম্যানেজেবল রাখা যেত, হায়ার স্পিড 120 উপর যখন তুমি চলতো, ঠিক ঠিক ঠিক, যেখানে 2500 আরপিএম এ যাচ্ছে সেখানে হয়তো 2000 হয়ে যেত, তখন মাইলেজটা বেশি পাওয়া যেত। থার্ড যেটা, এইগুলো নেগলিজেবল এই দুটো যেটা বললাম। থার্ড যেটা সব থেকে বড়, তুমি অন্য মানুষ অন্য কারোর থেকেও যদি তুমি ফিডব্যাক নাও, তাহলে যেটা জানতে পারবে সেটা হচ্ছে যে এই গাড়ির হেডলাইটটা মারুতি কম করে দিয়েছে, হেডলাইট থ্রো একটু কম। আচ্ছা, তুমি যদি দেখো এটা কেন করেছে আমি জানি না, এক্সট্রা একটা ফগ লাইট দিলেও হয়ে যেত, হেডলাইট থ্রোটা অনেকটা কম, রাত্রিবেলায় মনে হয় যেন একটু কম। প্লাস মানে যেহেতু হ্যালোজেন না, এমনি তোমার এলইডি সাদা আলোর একটু এমনি মানে উজ্জ্বলতা কম, তা সেখানে এটা একটু কম লাগে। আর তুমি যদি এর নিচের সেগমেন্ট দেখো ব্রেজা, সেখানে কিন্তু অনেক আলো দিয়েছে, সেখানে এই সমস্যাটা নেই, কিন্তু হায়ার সেগমেন্টে এটা রেখেছে, এটা ওদের R&D একটা বড় গ্যাপ থেকে গেছে, যেটা সাধারণত থাকে না।
তো যাই হোক, সেটা একটা সলিউশন ওরা এনেছে, একটা এক্সট্রা ফগ লাইট ওরা সেট করছে, নেক্সা জেনুইন মানে আফটার মার্কেট না। আচ্ছা আচ্ছা। তো সেটা দিল্লি বোম্বেতে চলে এসছে, আমি দেখেছি ইউটিউবে অনেকেই লাগাচ্ছে এটা। আচ্ছা, এটা তাহলে একটা আলাদা পুরো কমপ্লিটলি একটা এক্সট্রা ফিটমেন্ট, এবং কোম্পানি মানে তোমাকেই এটার কস্ট বিয়ার করতে হবে, মানে এখনো পর্যন্ত যা জানি আমাকে এই কস্ট বিয়ার করতে মানে হবে। কোম্পানি ইজ নট কলিং ব্যাক দ্য ভেহিকলস ফর এখনো পর্যন্ত সেরকম কিছু নেই। তা সেটা হচ্ছে, এবং এইটা একটা ব্যাপার। আর এখনো তবে ক্যালকাটায় আসেনি, মানে দিল্লি টিল্লি তো সবার আগে তাহলে আসে। তাহলে তিতাস দা, অ্যাজ পার ইয়োর দিস ইস্যু, তোমার কি রাত্রিবেলা হাইওয়ে ড্রাইভিং এ অসুবিধা হয়? রাত্রিবেলা হাইওয়ে ড্রাইভিং আমি করিনি, আমি সকালেই বেশিরভাগ ড্রাইভিং করেছি। তবে আমি টেস্ট করে দেখেছি, একটু হলেও হতে পারে খুব ফগি ওয়েদারে। হ্যাঁ, একটু একটু আলোটা মনে হয় একটু কম, মানে দুটোই আলো তো, মানে যে ফগ লাইটের 4টে আলো হয়, ফগ লাইটে কর্নারিং এর সুবিধা হয়, আলোটা তুমি যে গাড়ি চালাবে ফগ লাইট চালালে বন্ধ করলে, যারা গাড়ি চালায় বুঝতে হবে রাস্তাটা চওড়া মনে হয় ফগ লাইট, একদম 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 সেই জিনিসটা নেই। নেই। তো যাই হোক, ওই কথা আমার হয়েছে, আমি যতটুকু দেখেছি দিল্লি বোম্বেতে এগুলো এসে গেছে, গাড়িতে ফিটমেন্ট হচ্ছে। আচ্ছা। তা এটা ক্যালকাটাতে বোধহয় আর 1-2 মাসের মধ্যেই চলে আসবে, আমি যা শোরুমের সাথে কথা বললাম। সেটা একটা করে দেখা যেতে পারে কি অবস্থা হচ্ছে। টু আর্লি টু সে, বাট ওইটা একটা সলিউশন। তবে এটা একটা মেজর ইস্যু হবে। ওকে ওকে, ঠিক। এই হলো সো অ্যাজ অফ নাও, না দেখো, গাড়িটা ইজ নো ডাউট এলিট। মানে আমি তো আমি হিউন্ডাই চালাই, তুমি জানো তো। আমাদের কাছে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি, একটা ফিট অ্যান্ড ফিনিশারও মানে বিশাল আমাদের নাক হয়ে যায় আর কি। কিন্তু আমি এই যে গাড়িটায় বসলাম, আগেকার কিন্তু মারুতি এতটা বেশি রিফাইন্ড ছিল না। আমি বেশ কিছুদিন আগে একবার খড়গপুর গিয়েছিলাম একটা আর্টিগা গাড়িতে, ওরও আমি দেখলাম ইন্টেরিয়র খুব সুন্দরভাবে সাজানো, মানে ফিট অ্যান্ড ফিনিশ খুব সুন্দর। এবং আজকে আমি আমার দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন আ গ্র্যান্ড ভিটারা ফর মি। তো আমি দেখলাম এর যে তোমার ইন্টেরিয়র খুব সুন্দরভাবে, খুব সুন্দর ফিট অ্যান্ড ফিনিশ, মানে যেটা নিয়ে মারুতি স্ট্যান্ডার্ডে এটা যথেষ্ট। আসলে আমি যতটুকু বুঝলাম, ওরা নেক্সাটাকে মারুতির সাথে একটা মানে মানে আলাদা করতে চাইছে, নেক্সাটা প্রিমিয়াম। তুমি যদি যদিও সার্ভিস মানে মানে শোরুমটা পাশাপাশি থাকে, তুমি যদি নেক্সাতে ঢোকো, সেখানকার লোকজনের অ্যাটায়ার, ব্যবহার এবং তার মানে যেভাবে গাড়িটাকে প্রপোজ করছে, যেভাবে ডেলিভার করছে, ডেলিভারি এক্সপিরিয়েন্সও দুর্দান্ত ছিল। সেটা পুরোটাই এরিনার থেকে আলাদা, মানে ওরা একটা ডিভিশন করতে চাইছে। যে মারুতি এমজি অ্যাস্টার, সেটাও দেখেছিলাম, হ্যাঁ ইভি এটা। তা মারুতি মানে নেক্সা ইজ মূলত ট্রাইং টু প্রোভাইড আ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স কম্পেয়ার্ড, মানে যে আমি এলিট এরকম একটা বোঝানোর চেষ্টা করছে, মানে একটা প্রিমিয়াম সেগমেন্ট কিন্তু নেক্সা নিয়ে আসছে। এটা মারুতি না, এটা মানে আর কি অতটা নিম্ন মধ্যবিত্তের গাড়ি না, এটা একটু এর গাড়ি, সেটা প্রমাণ করার ওরা চেষ্টা করছে। সেটা এথিক্যালি কতটা ঠিক ভুল সেটার মধ্যে আমি যাচ্ছি না, যেটা পার্সোনাল ব্যাপার, কিন্তু ওরা চেষ্টা করছে যে এটা কুলিন, ওটা নয়। ঠিক আছে, বাট হ্যাঁ, অ্যাজ লং অ্যাজ দ্য সার্ভিস ইজ কনসার্ন, যদি সার্ভিসটা ভালো পাওয়া যায় তাহলে নো ডাউট ইট ইজ গ্রেট। অ্যান্ড আমি যেটা বললাম, মানে তোমার কথাটাই ঠিক। এই যে গাড়িগুলো ওর ফিট অ্যান্ড ফিনিশ আমি দেখছি, মানে কম্পেয়ার টু দ্য 10 বছর বা 5 বছর আগের যে মারুতিগুলো বেরিয়েছে, তার কম্প্যারিজনে কিন্তু এখনকার ফিট অ্যান্ড ফিনিশ যথেষ্ট ভালো। গাড়ি অনেক বেশি সাইলেন্ট, অনেক বেশি স্মুথ ইঞ্জিন এখন। মানে আমি তোমায় বলি, বেশ কিছু বছর আগের কথা, আমি একটা অল্টো 800 গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তখন আমি হিউন্ডাই চালাই, মানে আমি আগাগোড়াই হিউন্ডাই চালাই। তো আমার মনে হয়েছিল অল্টো 800 গাড়িটা না কোথাও কাঁদছে, মানে when it comes to ছোট 800 সিসির গাড়িতে এমনি একটু চালালে কাটে। ওটা বোধহয় 3 সিলিন্ডার গাড়ি, হ্যাঁ 3 সিলিন্ডার হলে কাটে। তুমি টাটা নেক্সানও দেখবে বড় গাড়ি, কিন্তু ওটা খুব ভালো গাড়ি, মজবুত গাড়ি, টাটা বের করে। কিন্তু এই সমস্যা ওই জায়গাটায়, 3 সিলিন্ডার গাড়ি একটু এক্সেলেটার প্রেস করলেই কান্নাকাটি শুরু করে। হ্যাঁ, তো সেই যারা প্রথম গাড়ি চালাচ্ছে তারা বুঝতে পারবে না, যারা গাড়ি নিয়ে চর্চা করে। তবে এই কথাটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রাডিকশন হতে পারে আমাদের, যে কান্নাকাটি শুরু করবে বা সেটা ঠিক আছে, ওটা নিজের মতো করে বলছি। কিন্তু নেক্সন এটা করতেই হয়েছে, কারণ ওর একটা সিলিন্ডার কমিয়েছে, কম্প্রোমাইজ করেছে, জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট গাড়ির ওজন ওরা বাড়িয়েছে সেফটির জন্য। ঠিক আছে, ফলে ওকে কোথাও কস্ট কাটিং করতে হবে, একটা প্রাইস পয়েন্টের উপরে নিয়ে যেতে পারবে না, তাহলে তোমার মার্কেট থাকবে না। এই ব্যাপারটা মারুতির মধ্যেও আগে ছিল, এখনো মারুতি এই ব্যাপারটা করে যাচ্ছে সিলেক্টেড মডেলস এর উপর। কিন্তু অবশ্যই এই যে গাড়িগুলো ইজ ফ্রি ফ্রম এই তোমার। হ্যাঁ, তুমি নতুন অল্টো গুলো দেখো, এরিনা নতুন যে অল্টো করেছে, ওটাও বেশ কিন্তু একটা মানে মাস্কুলার একটা, হ্যাঁ মিটি বলতে পারো সেখানে, ওটাও ভালো। তা সুতরাং এই আর কি। রাইট। তো তিতাস দা, তুমি কি বলবে যদি আমি তোমায় বলি সার্ভিস কস্ট? দেখো, মারুতি হলো দুটোই, মাইলেজ অ্যান্ড সার্ভিস কস্ট এর রাজা। ঠিক আছে, প্রথমত সার্ভিস কস্ট
6 মাস হয়েছে, আমি একটা সার্ভিসই করেছি, গাড়ি যেহেতু চলেনি, Right. সেটা তো ফ্রি হ্যাঁ লাগেনি। হ্যাঁ হ্যাঁ সেকেন্ড সার্ভিসে হয়তো তেমন কিছু লাগবে না, পরিষ্কার টরিষ্কার করবে, একটু এদিক ওদিক ফিল্টার টিল্টার চেঞ্জ হতে পারে। রাইট। আমি যতটুকু জানি থার্ড সার্ভিসে আমি যদি ভালো সিনথেটিক মোবিল দিয়েও কাজ মানে চেঞ্জ করে, হ্যাঁ, ফিল্টার চেঞ্জ করে করি, 3-3.5 হাজার টাকার বেশি লাগার কথা না। সুতরাং অত হাইফাই সার্ভিস কস্ট নেই। হ্যাঁ। এই আর সার্ভিস তুমি তো তাহলে বললে প্রথম সার্ভিসে তুমি সার্ভিস সেন্টারে গিয়েছিলে, মানে হোয়াট ডিড ইউ সি, হোয়াট ডিড ইউ নোটিস, মানে সার্ভিস টেকনিশিয়ান বলো বা সার্ভিস ইঞ্জিনিয়ার বলো বা সার্ভিস গাড়ি তো সুপারভাইজার, তেমন তো কিছু নেই, সে একটু তাদের ফিডব্যাকটা কেমন দেখলে? তারা তো সবই ভালো তাদের চোখে, তাদের গাড়ি। কিন্তু হ্যাঁ, এবার মারুতি তো এটা মেনেই চলতে হবে, মারুতি একটু গাড়ির চাপ বেশি থাকে, Right. মাসে 1,40,000 গাড়ি বেচে, Right. এটা কথা না। একদম একদম নিয়ারেস্ট কম্পিটিটর হুন্ডাই তার 1/3 হয়তো 40,000-50,000 গাড়ি বেচে। ঠিক ঠিক। সুতরাং ওদের সার্ভিস সেন্টার যেমন বেশি চাপও থাকে, তাহলে একটু আধ ঘন্টা 45 মিনিট ওয়েট করতে হয় হ্যাঁ ওই করার না, ওইটা তো করতেই হবে। হ্যাঁ, ওটা করতে আর হবে। আমরা বোধহয় ওইটা করতে ভালোবাসি, আমরা যারা গাড়ি ভালোবাসি। একটু দেখে হ্যাঁ, এদিক ওদিক ঘুরে টুরে দেখা গেল, এই গেল, একটু গাড়ির সামনে দাঁড়িয়ে রইলাম, হ্যাঁ। গাড়িটা সার্ভিসটা দেখাও যেন একটা বিশাল ব্যাপার। মানে আমি অনেককে দেখেছি, আমার নোন অ্যাকোয়েন্টেন্সেস, গাড়ি দিল দিয়ে চলে এলো, আবার হয়তো বিকেলবেলা গিয়ে গাড়ি নিয়ে এলো, কিন্তু আমি ওটা পারি না, কেন জানি না। আমি গিয়ে গাড়িটার সামনে দাঁড়িয়ে থাকবো, হয়তো যদি একটা বেলা পুরো লাগে, আমি ওই একটা বেলা, আমি যেদিন গাড়িটা সার্ভিসে নিয়ে যাই, আমি জানি যে আজকে সারাদিনটাই আমার যাবে, আমি ওটা জেনেই যাই, বিকজ আই লাভ গাড়ির সঙ্গে টাইমটা স্পেন্ড করা। না, তুমি তো গাড়িটা চালিয়েছো বেশ 2,500 কিলোমিটার মতো, আর ফুল লোড নিয়ে কখনো কোথাও যদি গিয়ে থাকো এসি ফেসি চালিয়ে, ইঞ্জিন কি ল্যাগ করে আগে যে ব্যাপারটা ছিল? গ্র্যান্ড ভিটারে ছিল কিনা আমি জানি না, 1,500 সিসির ইঞ্জিন, সেরকম ল্যাগিং এর কোনো ইয়ে নেই। আচ্ছা এবং যেটা ওকে বলে যে অনেক সময় যে মানে হায়ার গিয়ারে আরপিএমটা কম হয়, যে হায়ার গিয়ারে ওভারটেক করা, ধরো গাড়ি বেরোনো, হ্যাঁ। সেগুলো, সেটা কিন্তু হয়নি। আমি 4th গিয়ার 5th গিয়ারেও লরিকে আরামসে ডান দিয়ে মানে কাটিয়েছি, সেই সমস্যা সেরকম হয়নি। আচ্ছা আর যদি হয় সেক্ষেত্রে একটু গিয়ার নামিয়ে করে নিতে হবে, সেটা কোনো নেই। কিন্তু ওই আর কি, মানে টার্বো ইঞ্জিন থাকলে হয়তো সেটা হয় না, কিন্তু টার্বো ইঞ্জিনের মেইনটেনেন্স অনেক বেশি, অনেক ঝামেলা, হ্যাঁ, এবং অনেক গাড়ির ঝামেলা। মানে ইঞ্জিনের আয়ুটা নিয়েও একটা মানে হ্যাঁ, চাপের হ্যাঁ, ব্যাপার ওটা হয়ে যায়। একটা অনেক হাইফাই টেকনোলজি হলেও ওটা আমার তো দরকার পড়ে না, আমি কুইডেও কাটিয়ে নিয়েছি। আসলে যারা ওই ম্যানুয়াল গিয়ারে অভ্যস্ত তাদের তাদের এটা জন্য অসুবিধা factor হবে না, তারা একটা এরকম হাত করে একটা গিয়ার নামিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, যারা ওই অটোমেটিক গিয়ারে সেখানে আরপিএম তোলা এটা সম্ভব হয় না, কারণ পাওয়ারটা তোমার হাতে থাকে না। ও Exactly. মানে গাড়ি কি বুঝছে, কোন গিয়ারে রাখছে গাড়ি, সেই অনুযায়ী সেখানে হয়তো সমস্যা হতে পারে। কিন্তু আমার তুমি ভেরি অনেস্ট সেই ধরনের সমস্যা কিছু হয়নি না। ভেরি গুড, সুন্দর। তুমি সব থেকে লং স্ট্রেচ কত গেছো এই গাড়িটা নিয়ে? আর যদি গিয়ে থাকো, তোমার সেই লং স্ট্রেচটা ড্রাইভ করার পর কি মনে হয়েছে? তখন কি মনে হয়েছে যে অন্য গাড়ি কিনলে বেটার হতো? না, আমি তো লং স্ট্রেচ এর মধ্যে ঘাটশিলা করলাম, ধুবলাগুড়ি করলাম, মানে 250 কিলোমিটার আছে স্ট্রেচ, আচ্ছা যাওয়া আসা নিয়ে 250, 500, আর হ্যাঁ। ওখানে সাইট সিন আর 125, মানে 600-650 ধরো। আচ্ছা আর ঘাটশিলা তো তাই, আচ্ছা সেরকম কোনো সমস্যা তো হয়নি, পুরো আরামসেই সব কিছু হয়েছে। আচ্ছা আর অন্য গাড়ি নিয়ে তো আমি যাইও নি অত দূর। অন্য গাড়ি আমার মনে হয় না সেরকম বিরাট কোনো পার্থক্য হতো সেরকম হলে। আচ্ছা। Mileage তো আছে, দ্য ড্রাইভ comfort- ওয়াজ কমফোর্টেবল? হ্যাঁ, কোনো সমস্যা হয়নি সেরকম। বাহ, সুন্দর। সো আজকে এই ভিডিওটা মনে হয় এবার শেষ করার টাইম এসে গেছে। আমি তিতাসদার সঙ্গে কথা বললাম, তিতাসদা টু দ্য বেস্ট অফ হিজ নলেজ সমস্ত কিছু শেয়ার করলো আপনাদের সঙ্গে। আর গাড়ির ইন্টেরিয়ারটাও আমি আপনাদের একবার দেখিয়ে দেবো, যেটা দেখে আপনারাও হয়তো যদি মন করে অবশ্যই ইউ ক্যান গো ফর আ গ্র্যান্ড ভিটারা, ভেরি প্রিমিয়াম কার, ভেরি গুড কার ফ্রম দ্য হাউস অফ মারুতি সুজুকি। আগেও বললাম, মানে এখনকার এই মারুতি সুজুকির গাড়িগুলো কিন্তু আমাদের মারুতি সুজুকির প্রতি যে পারসেপশনটা, সেটা আস্তে আস্তে চেঞ্জ করতে সাকসেসফুল হচ্ছে। তাহলে এবং মারুতি প্রায় নেই বললেই চলে এখন, ইজ টোটালি ডমিনেন্ট, মানে সুজুকি ইজ দ্য ডমিনেন্ট পার্টনার, ডমিনেটেড বাই সুজুকি। মানে Right. তুমি আগে মারুতি সুজুকি লেখা থাকতো, সেটাও থাকবে না, এখন সুজুকিটাই বেশি Exactly. করে থাকে। হ্যাঁ, তুমি কাগজপত্র যখন সই করছো তখন দেখলে মারুতি সুজুকি লিমিটেড একটা নামটা তুমি দেখলে, কিন্তু ইট ইজ সুজুকি। এই যে তুমি এখানে মারুতির কোনো চিহ্ন নেই, হ্যাঁ, সুজুকি right, সামনে right. পিছনে। রাইট। হ্যাঁ, এটাই ব্যাপার। আচ্ছা তিতাসদা, তোমাকে যদি বলা হয় যে তুমি এই গাড়িটা এখন দিয়ে তোমাকে একটা নতুন গাড়ি দেওয়া হবে, তুমি কি এই গাড়িটা দিয়ে অন্য কোনো নতুন গাড়ি নেয়ার অফারটা রাজি হতে? যদি হতে তাহলে সেটা কোন গাড়ি ছিল?
আমি এমজি অ্যাস্টারটা আমার খুব ভালো লেগেছিল গাড়িটা, ওটা এমজির একটা গাড়ি, ফিচার টিচারগুলো দিয়ে বেশ মানে দেখার জন্য মানে বেশ একটা লোভনীয় গাড়ি আচ্ছা বসে সেরকম। আচ্ছা কিন্তু মানে যদি বাকি যে পয়েন্টগুলো বললাম সেগুলো যদি কনসিডার করি আমি, তাহলে আমি মারুতিতেই যাব। আমার চেঞ্জ করার এই মুহূর্তে এমন কিছু হয়নি যে বলবো যে আমি এটা ছাড়া অন্য গাড়ি নেব। তাহলে এখান থেকে কিন্তু বুঝে নিতে হবে যে তিতাসদা ইজ কোয়াইট হ্যাভি উইথ দিস কার অ্যান্ড মানে আমি যে অফারটা তিতাসদাকে বলেছিলাম, এই অফারটা যদি তিতাসদা পায়, তিতাসদা বলছে তাতেও কিন্তু আই উইল স্টে উইথ মারুতি। তার মানে অ্যান্ড হি ইজ আ কার এনথুজিয়াস্ট আই মাস্ট সে। তো সেই অ্যাসপেক্ট থেকে বিচার করে দেখতে গেলে কিন্তু আমাদের এখন মানতে হবে যে মারুতি আস্তে আস্তে নিজের জায়গাটা কিন্তু অনেকটা অন্যভাবে যদি এরকম হতো, অনেক সময় গাড়ি অ্যাভেলেবেল থাকে না, ধরো 2 বছর 3 বছর ওয়েটিং ফেলে দিল, অনেক কোম্পানি আছে তাদের ক্যাপাসিটি নেই, সেক্ষেত্রে হয়তো ক্রেটা বা ওইদিকে যেতে পারতাম সেই কারণে। কিন্তু ইফ ইট ইজ অ্যাভেলেবেল ইজ অলওয়েজ আচ্ছা। মারুতি। তো আজকের ওনারশিপ রিভিউ ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগলো। এরম আরও ভিডিওজের জন্য কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের জন্য এই অবধি, বাই বাই। থ্যাংক ইউ।